এসএসসি 2026 ও 27 ব্যাচের বন্ধুরা যারা এসএসসি হিসাব বিজ্ঞান বইটি নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো, এখনো পর্যন্ত বইয়ের কোনো ধারণাই হয়তো নেওয়া হয়নি কিংবা সিলেবাস কমপ্লিট হয়নি, এ প্লাস মিস যেতে পারে, এমনও হতে পারে পাশ করা নিয়ে খুবই টেনশনে আছো, তাদের জন্য আমি নতুন ব্যাচ শুরু করেছি, বুলেট ব্যাচ 2026-27। এই ব্যাচের রেগুলার কোর্স ফি হচ্ছে 1998 টাকা, কিন্তু এই মুহূর্তে যারা ভর্তি হবে তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে, অর্থাৎ 999 টাকা মাত্র কোর্স ফি প্রদান করতে হবে। এই 999 টাকা একবারই প্রদান করতে হবে ভর্তির সময়, এবং এসএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। পুরো বই তোমাকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে, ক্লাস করানো হবে জুম অ্যাপে, এছাড়াও প্রতিটি ক্লাস রেকর্ড করা থাকবে। সো এখনো যারা ভর্তি হওনি, কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল দাও এবং বিস্তারিত জেনে আজই তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও। 50% ডিসকাউন্ট তুমি যদি আজই ভর্তি হও তাহলে পেয়ে যাবে। আজ নয় কাল নয়, এভাবে কিন্তু তোমার পরীক্ষা চলে আসবে খুব শীঘ্রই। এই তো সামনে প্রি টেস্ট পরীক্ষা, তারপর টেস্ট পরীক্ষা, আর টেস্ট পরীক্ষা শেষ হতে না হতেই ফাইনাল পরীক্ষার দিন চলে আসবে হাতে। ততদিনে কিন্তু তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে না, আর এজন্যই যত দ্রুত সম্ভব এই কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার পুরো বই কমপ্লিট করানোর দায়িত্ব আমার থাকবে। পড়াবো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিবিএ শেষ করেছি এবং মাস্টার্সে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছোট্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, যাতে করে তুমি বুঝতে পারো আসলে আমাদের ক্লাসগুলো কেমন হবে এবং ক্লাস করে আসলে তুমি কতটুকু বুঝতে পারবে তা মোটামুটি ধারণা নিতে পারবে। তো দেখো, লেখা আছে বিক্রয় 1 লক্ষ টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 40,000 টাকা এবং পুরাতন আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা, কমিশন প্রাপ্তি 5,000 টাকা, মূলধন 80,000 টাকা। এখানে বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তি কত টাকা হবে, এটা একটা বহু নির্বাচনী প্রশ্ন এবং এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। আমরা সচরাচর 3টা লেনদেনকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে ধরে থাকি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমরা বলে থাকি কোথাও থেকে যদি ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠান যে কোনো জায়গা থেকে যদি ঋণ গ্রহণ করে সেটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি। আবার মালিক যদি মূলধন আনয়ন করে মালিক যদি প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করে তাহলে সেটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি। এছাড়া যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করা হয়, কোনো স্থায়ী সম্পদ যেটা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় এমন সম্পদ স্থায়ী সম্পদ, তো এই স্থায়ী সম্পদ বিক্রি করে যদি কোনো টাকা প্রতিষ্ঠানে আসে তাহলে সেটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দেখো তো এই 3টা এই অঙ্কের মধ্যে, এই উদ্দীপকের মধ্যে কোথায় মিল আছে। তো আমি দেখতে পাচ্ছি বিক্রয় করছে 1 লক্ষ টাকা, বিক্রয় একটা প্রতিষ্ঠান নিয়মিত করে থাকে, তার একটা প্রতিষ্ঠান তো মূলত আয় করে থাকে বিক্রয় করেই, সুতরাং আমরা বিক্রয়টাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলবো না। মূলধন জাতীয় প্রাপ্তিটা হবে অনেক দিন পর পর ঘটবে, টাকার পরিমাণ অনেক বেশি থাকবে। তারপর আছে কি ঋণ গ্রহণ, দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণ 40,000 টাকা, তাহলে আমরা বলতে পারি 40,000 টাকা একটা মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক না, শুধু গ্রাম্য মহাজন থেকে হোক আর যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক ঋণ গ্রহণ করলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বলে থাকি। সো দীর্ঘমেয়াদী প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর আছে কি পুরাতন আসবাবপত্র বিক্রয়, একটা প্রতিষ্ঠান কিন্তু আসবাবপত্র বিক্রয় করে রোজগার করে না, আর এটা প্রতিদিন বিক্রয় করে না। একটা প্রতিষ্ঠান আসবাবপত্র বিক্রয় করে একটা নির্দিষ্ট সময় পরে, অনেক দিন পর পর এই লেনদেনটা ঘটে থাকে। সো এটাকে আমরা বলবো কি মূলধন জাতীয় প্রাপ্তি। কত টাকা আছে? 20,000 টাকা আছে। সো এবার দেখো কমিশন প্রাপ্তি 5,000 টাকা, যেটা নিয়মিত পাওয়া যায়। মূলধন হচ্ছে 80,000 টাকা, মালিক এই টাকাটা দিয়েছে প্রতিষ্ঠানে, মূলধনটা দিয়েছে কত মালিক? 80,000 টাকা। এখন তুমি বলো 40,000, 80,000 আর 20,000, 1,40,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি 1,40,000 টাকা। সো এটা হচ্ছে উত্তর। কথা ক্লিয়ার? সো এবার দেখো আরো একটা এমসিকিউ আমরা সমাধান করব। এবার লেখা আছে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এবার আমরা বের করব। তো এই মুনাফা জাতীয় আয়গুলো কি? যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে এবং প্রতিষ্ঠানের আয় হয়। তাহলে একটা প্রতিষ্ঠান প্রতিনিয়ত বিক্রয় করে পণ্য, সো এই জন্য আমরা বলবো বিক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় আয় বলা যায়। তারপর আছে কি ব্যাংক হতে ঋণ, এটা দীর্ঘমেয়াদী একটা লেনদেন, সো এটা মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। কমিশন প্রাপ্তিটা কিন্তু নিয়মিত আমি পেয়ে থাকি, সো কমিশন প্রাপ্তি একটা প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয়
আয় বলতে পারি। সো এরকম আরো অনেক মুনাফা জাতীয় আয় প্রতিনিয়ত প্রতিষ্ঠান পেয়ে থাকে বা প্রতিষ্ঠান আয় করে থাকে। যেমন কি হতে পারে সেটা হতে পারে হচ্ছে তোমার উপভাড়া হতে পারে, শিক্ষানবিশ সেলামি হতে পারে। এই ধরনের আরো অনেক অনেক আয় আছে যেটা প্রতিনিয়ত ঘটে, প্রতিনিয়ত একটা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ বা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারের পরিমাণ বৃদ্ধি করতে থাকে। সুতরাং আমরা বলবো এই বিক্রয় 1 লক্ষ টাকা, এটা একটা মুনাফা জাতীয় আয় বলতে পারি। এটা কি মুনাফা জাতীয় একটা আয়। কমিশন প্রাপ্তি 5,000 টাকা। কমিশনটা কিন্তু প্রতিনিয়ত, আমি যত প্রোডাক্ট বিক্রি করব, যত সার্ভিস দিব, তত আমি কমিশন পাবো, নর্মাল কথা। সো কমিশনটা নিয়মিত ঘটে থাকে এবং একটা প্রতিষ্ঠান কমিশন হচ্ছে তোমার কমিশনের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারে প্রতিনিয়ত। সো কমিশন প্রাপ্তি, এখানে লিখবো কি কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি 5,000 টাকা। তারপর আর আছে কি মূলধন আনয়ন 80,000 টাকা, যেটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা। তাহলে দেখো এটা হচ্ছে 1,05,000 টাকা উত্তর। আমি কিন্তু আমার এই কোর্সের মধ্যে প্রতিনিয়ত চেষ্টা করব এরকম এমসিকিউ গুলো সমাধান করার জন্য। সো আমি এমনভাবে কমপ্লিট করাবো পুরো বই যাতে তুমি চোখ বন্ধ করে A+ নিয়ে আসতে পারো তোমার বোর্ড পরীক্ষায়। সো দেখা হচ্ছে ক্লাসরুমে। যারা এখনো ভর্তি হওনি তারা যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে ভর্তি হয়ে যাও।